হাই গাইস, আই এম কাইয়ুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো জেনেটিক্স মিনস বংশগতিবিদ্যা অধ্যায়টার মনে রাখার সবচেয়ে সহজ নিয়ম। হাউ ক্যান উই শিওরলি রিয়েলাইজ দ্য রেশিও অফ জেনেটিক্স। বংশগতিবিদ্যার যে অনুপাতগুলো আছে তা মনে রাখার একটা সহজ নিয়মে আজকে আমি তোমাদেরকে দেখাবো। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। আচ্ছা দেখো, আমরা সকলেই জানি বংশগতিবিদ্যা বা জেনেটিক্স অধ্যায় সাধারণত মেন্ডেলের কটা সূত্র নিয়ে আলোচনা করে। দুইটা সূত্র, একটা হচ্ছে ফার্স্ট ল and the second is second law. We all know this. The first law is called is law of segregation and the second law is called is law of independent. Means প্রথম সূত্রকে বলা হয় পৃথকীকরণ সূত্র এবং দ্বিতীয় সূত্রকে বলা হয় স্বাধীনভাবে সঞ্চরণের সূত্র। আমরা এটাও জানি যে প্রথম সূত্রের অনুপাত হচ্ছে 3:1। তার মানে কি? তার মানে হচ্ছে যদি কোনো একটা প্রাণী মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী বংশবৃদ্ধি করে তাহলে এবং সে যদি 4টা সন্তান হয় তার মধ্যে 3টা সন্তান হবে একরকম আর একটা সন্তান হবে সম্পূর্ণ ভিন্ন। তার মানে তার মোট সন্তান সংখ্যা কতজন? 4 জন। আর আমরা জানি মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুপাত কত? 9:3:3:1। মিনস যদি কেউ মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী বংশবৃদ্ধি করায় এবং সে যদি দেখো মেন্ডেলের দ্বিতীয় সূত্রে কয়টা সন্তান হবে? 9+3+3+1 মিনস 16টা। তার মানে মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী সন্তান সংখ্যা 16। তার মানে আমরা বলতে পারি যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী যদি কেউ বংশবৃদ্ধি করায় তাহলে তার প্রথম 9টা সন্তান হবে একরকম, বাকি 3টা অন্যরকম, বাকি 3টা ভিন্ন রকম, বাকি একটা হবে পুরাই সম্পূর্ণ সবার থেকে আলাদা। এখন তো আমরা সকলেই সাধারণত এই যে অনুপাতগুলো প্রথম বা দ্বিতীয় সূত্র অনুপাত এটা সাধারণত সকলেই জানি, কিংবা এটা মনে রাখা অনেক সহজ। কিন্তু আমাদের প্রথম বা দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে ওইগুলো মনে রাখা হালকা একটু কঠিন হয়ে পড়ে। তাছাড়া যদি আমাদের কোনো যেহেতু আমরা এবার এইচএসসি পরীক্ষা দিই, কিংবা তাছাড়া এইচএসসি পরীক্ষার পরে আমাদের যদি কোনো ভার্সিটি যেমন রাবি, ডাবি, চবি ওই বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত আমাদের এই যে অনুপাত থেকে কোশ্চেন হয়, যেরকম অনেক বিশ্ববিদ্যালয় যেরকম ডাবিতে কোশ্চেন আসছিল যে হ্যাঁ প্রকট এবিস্টেটিসের অনুপাত সংখ্যা কত। সো যেহেতু এরকম অনুপাত থেকে কোশ্চেন হয় সেহেতু সেই অনুপাতগুলো মনে রাখার একটা সহজ নিয়ম আমি তোমাদের কাছে দেখাবো। দেখো, আমরা জানি প্রথম সূত্রের বিকল্প। বিকল্প কয়টা সূত্র পাওয়া যায়? প্রথম 3টা সূত্র। 1 নাম্বার হচ্ছে মারণ। দেখো এইখানে পুরোটা শব্দ কিন্তু মারণ জিন লিখতে হয়। আমরা যদি শুধু মারণ লিখি তাহলে কিন্তু এটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি এটা কী মিনস করে। সো এখানে পুরোটাই বলে লিখতে হবে মারণ জিন। যেহেতু এখানে মারণ জিন লেখা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি, তার মানে এখানে একজন না একজন মারা যেতে পারে। দেখো এখানে বোঝা একটা সহজ নিয়ম আছে। দেখো এখানে মারণ শব্দটার ভিতরে কয়টা ওয়ার্ড? মারণ কয়টা ওয়ার্ড? মোট 3টা ওয়ার্ড। তার মানে যেহেতু আমরা জানি মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী 4টা প্রাণী পাওয়া যায়, কিন্তু মারণ জিন অনুযায়ী আমরা কয়টা প্রাণী পাবো? 3টা প্রাণী। আর জিন শব্দটার ভিতরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড। তার মানে আমরা যদি 3টা প্রাণী পাই তার মধ্যে 2টা হবে একরকম। দেখো মারণের ভিতরে 3টা ওয়ার্ড, তার মানে আমরা প্রাণী পাবো কয়টা? 3টা প্রাণী। তার মধ্যে জিনে 2টা ওয়ার্ড, তার মানে আমাদের মধ্যে তার মধ্যে 2টা প্রাণী হবে একরকম। যেহেতু আমরা মোট 3টা প্রাণী পাবো তার মানে আর কয়টা প্রাণী বাকি থাকে? একটা প্রাণী। তার মানে বাকি একটা প্রাণী আমরা লিখবো মারণ জিন। দ্বিতীয়টা হচ্ছে সমপ্রকটতা। দেখো আমরা জানি সমপ্রকটতা। দেখো আমরা মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত কত জানি? 4 মিনস 4টা প্রাণী পাবো। দেখো আমরা যেহেতু বলছি যে মারণ জিনের অনুপাত 2:1, তার মানে কি মারণ জিনে একটা প্রাণী মারা যায়, কিন্তু সমপ্রকটতা কি এই জিনিসটা মিস করে যে কোনো না কোনো প্রাণী মারা যায়? অবভিয়াসলি নট। সমপ্রকটতা কখনো এই জিনিস মিস করে যে কোনো না কোনো প্রাণী মারা যায়। তার মানে যেহেতু সমপ্রকটতায় কোনো প্রাণী মারা যায় না কিন্তু মারণ জিনে একটা প্রাণী মারা যায়, যে একটা প্রাণী মারা যায় কিন্তু সমপ্রকটতার ক্ষেত্রে ওই প্রাণীটাই বেঁচে থাকে। সো সমপ্রকটতা শুধুমাত্র ওই একটা প্রাণী সান্নিধ্যে উল্লেখ করে দেবে। এটাই সমপ্রকটতার অনুপাত। তৃতীয় আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। দেখো সমপ্রকটতা যেই অসম্পূর্ণ প্রকটতা ঠিক একই কথা হলো তারা পরস্পর ভিন্ন। সমপ্রকটতা হচ্ছে মিনস যখন 2টা জিন একই সাথে তাদের পরিশিষ্ট পরসাথে থাকে তখন সেটাকে বলা হয় সমপ্রকটতা। আর অসম্পূর্ণ প্রকটতা মানে যখন 2টা জিন কেউই তারা তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না তখনই সেটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। দেখো সমপ্রকটতা যেমন 1:2:1, অসম্পূর্ণ প্রকটতা ঠিক একই অনুপাত 1:2:1। তার মানে অসম্পূর্ণ প্রকটতা কোনো প্রাণী মারা যায় না। যদি সম্ভবতা এই অনুযায়ী যদি কেউ বংশ বৃদ্ধি করে তাহলে তাদের প্রথম একটা সন্তান হবে একরকম, পরবর্তী 2টা হবে অন্যরকম, পরবর্তী একটা হবে সম্পূর্ণ ভিন্ন। এবার দেখো এখন আসো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের। আমরা জানি যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনেকগুলো ভিন্ন রূপী দিক আছে। এইগুলো মনে রাখার একটা সহজ নিয়ম।
আমি তোমাদেরকে দেখাবো। দেখো দ্বিতীয় সূত্রের মধ্যে যে ভিন্নগুলো রূপ আছে এগুলোর মধ্যে কয়টা? সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে গিয়া পরিপূরক জিন। দেখো তুমি কখনো শুধু এই ওয়ার্ডটাকে পরিপূরক বলতে পারবে না, কারণ তুমি যদি এটাকে শুধুমাত্র পরিপূরক বলো তাহলে এটা কি মিনস করে তুমি এটা কখনোই বলতে পারবে না যে অ্যাকচুয়ালি পরিপূরক বলতে অ্যাকচুয়ালি আমরা জ্যামিতির ক্ষেত্রে পরিপূরক বুঝি বা অন্য ক্ষেত্রে পরিপূরক বুঝি, যেহেতু এটা বংশগতিবিদ্যা সেহেতু তোমাকে পরিপূরক জিন পুরাটাই লিখতে হবে। এমনকি দেখো আমরা জানি মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী কয়টা প্রাণী পাওয়া যায়? 16টা প্রাণী। আর দেখো পরিপূরক জিনে কয়টা ওয়ার্ড? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে যেহেতু পরিপূরক জিনে 7টা ওয়ার্ড, তার মানে প্রথম 7টা আমি একদিকে লিখছি। যেহেতু মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী 16টা প্রাণী পাওয়া যায়, যদি পরিপূরক জিনের প্রথম 7টা প্রাণী একরকম হয় বাকি থাকে আর কয়টা? 9টা। সো পরিপূরক জিনের অনুপাত কত? 9:7। দ্বিতীয় যে জিনিসটা আছে এখানে, দ্বিতীয় জিনিসটা হচ্ছে গিয়া এপিস্টেটিস। আমরা আবার সকলেই জানি যে এপিস্টেটিস জিনিসটাকে বংশগতিবিদ্যা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গিয়া প্রকট আর একটা হচ্ছে দ্বৈত। একটা হচ্ছে এপিস্টেটিস জিনিসটাকে দুই ভাগে, একটা হচ্ছে প্রকট, একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন। এবার দেখো আবার একই নিয়ম। দেখো প্রকট জিনিসে কয়টা? 1টা 2টা 3টা। তার মানে প্রকট জিনিস আমি যদি 3টা প্রাণী একরকম হয় আর বাকি থাকে কয়টা প্রাণী? দেখো 16টা প্রাণীর মধ্যে 3টা চলে আর কটা থাকে? 13টা প্রাণী। তার মানে বাকি 13টা প্রাণী হবে সম্পূর্ণ রকম ভিন্ন। দ্বিতীয় হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন। একই নিয়ম। দেখো কয়টা ওয়ার্ড? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। দেখো আবার একই নিয়ম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। অথবা দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। প্রথমে দেখো 2টা দৈন্তান্ন 2 3 4 5 6 7। তার মানে দ্বৈত প্রচ্ছন্ন অনুযায়ী যদি 7টা প্রাণী একরকম হয় আর বাকি থাকে মাত্র কয়টা? 9টা। যেহেতু 16টা মানে কয়টা? 9টা। তার মানে দ্বৈত প্রচ্ছন্ন অনুপাত হবে 9:7। And guys, we all know this is the easiest way to think that you can word by word we can remember the ratio of genetics in word by word. আমরা সকলে জানি যে জেনেটিক্স এই রেশিওগুলো আমরা সাধারণত ওয়ার্ড বাই ওয়ার্ডে মনে রাখতে পারি, ঠিক একইভাবে যেভাবে আমি দেখেছি তোমরা মনে রাখতে পারো। যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সাধারণত তোমাদের ঢাবি রাবি বা যে কোনো ভার্সিটি বিশ্ববিদ্যালয় আর তোমাদেরকে এই পুরোটা অনুবাদ মুখস্থ করতে হবে না। তোমরা জাস্ট ওয়ার্ডগুলো দেখবা, দেখার পর তোমরা বলতে পারবা। তাছাড়াও আমরা জানি যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আরেকটা ভিন্ন রূপ আছে যেটাকে বলা হয় ক্রমবর্ধিষ্ণু। যেটাকে বলা হয় ক্রমবর্ধিষ্ণু দ্বিত্বজিন। দেখো এটা মনে একটা সহজ নিয়ম আছে। যেহেতু এটা দ্বিতীয় সূত্রের একটা ভিন্ন রূপ, আমরা জানি দ্বিতীয় সূত্র অনুযায়ী প্রাণী কয়টা পাওয়া যায়? 16টা। দেখো যেহেতু এটা দ্বিত্ব, আমরা জানি দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে 2। তার মানে এখানে যদি কোনো অনুপাত বসে সেটা 2 বার বসে। দেখো ক্রমবর্ধিষ্ণু দ্বিত্বজিন। তার মানে দেখো আমরা যদি এটা বসাই ক্রমবর্ধিষ্ণু মানে কি? ক্রমে ক্রমে বাড়বে। তার মানে দেখো যেহেতু দ্বিত্ব মানে 2 বার, দেখো তার মানে আমরা ক্রমবর্ধিষ্ণু ক্রমে বাড়াই। প্রথমে 1 দেই, দেখো 1। তার মানে যেহেতু দ্বিত্ব তার মানে 1 কয়বার লিখতে হবে? 2 বার। দেখো দ্বিত্ব শব্দটার ভিতরে মোট কয়টা ওয়ার্ড? দেখো 1টা 2টা 3টা 4টা। দ্বিতীয় মোট 4টা ওয়ার্ড না? তার মানে ক্রমর ক্ষেত্রে যেহেতু আমরা প্রথমে যাবো, তার মানে ক্রমর মানে কি? প্রথমে আমরা 1 লিখবো। 1 লেখার পর যদি দ্বিতীয়তে 4টা ওয়ার্ড, তার মানে তারপরে আমরা কত বসাবো? 4। যেহেতু দ্বিত্ব তার মানে কয়বার বসাবো আমরা? 2 বার। এখন দেখো তো আমরা মোট কয়টা প্রাণী পাইছি? 4 রেখে 5 4 রেখে 5 মোট কয়টা পাইছি প্রাণী? মোট 10টা প্রাণী পাইছি। যেহেতু আমরা জানি যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী 16টা প্রাণী পাওয়া যায়, তার মানে আর কয়টা প্রাণী বাকি থাকে? 6টা প্রাণী। সো আর 6টা প্রাণী মাঝখান দিয়ে বসে দিবা। এইটাই হচ্ছে ক্রমবর্ধিষ্ণু দ্বিত্বজিনের অনুপাত মনে রাখার সবচেয়ে সহজ নিয়ম। সো গাইস, ইউ অল সি দ্যাট উই ক্যান really analyze the CUT, we can really analyze the easiest way of ratio in genetics. So you all enjoy it and hit me if you like it.